হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি কারণে তার এই কড়া হুঁশিয়ারি এবং তিনি কঠোর জবাব দেওয়ার জন্য ভারত প্রস্তুত, এই মন্তব্য করেছেন। জামাতে ইসলামের এক নেতা তাদের এক সমাবেশে বা মিটিংয়ে বলল তারেক রহমান সাহেবকে আর 2 দিনের আলটিমেটিভ টাইম দিছে। 2 দিনের মধ্যে যদি সে বাংলাদেশ ছেড়ে বিদেশে না যায় তো এটার প্রতিফলন তারা দেখাবে। তারেক জিয়াকে একটা কঠিন শিক্ষা দিবে এনসিপি। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, ওরা কি জিনিস বিএনপি অলরেডি টের পাচ্ছে। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমেই বিএনপি টের পাচ্ছে। আওয়ামী লীগের অনেকেই এখন বুঝতে পারতেছে যে তারা গত 15 বছরে কি পরিমাণ তারা ভুল করেছে, ভুল তো না আসলে অন্যায় করেছে, এবং সেই অন্যায় এখন উপলব্ধি করতে পারাটা ভালো, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে যেই ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক সংবাদগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি কারণে তার এই কড়া হুঁশিয়ারি এবং তিনি কঠোর জবাব দেওয়ার জন্য ভারত প্রস্তুত, এই মন্তব্য করেছেন। কি জবাব দিবেন অথবা কি কারণে জবাব দিতে ভারত প্রস্তুত, খুব স্বাভাবিকভাবেই এটি অনেকের মনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। আমরা জানি যে ভারতের বিরুদ্ধে ইউনূস সরকারের দায়িত্বশীলদের অনেকেই, আবার ডক্টর ইউনূসের যে নিজের দল, অনেকেই বলেন যে এনসিপির নেতারা যে মুহুর্মুহু ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। একই সঙ্গে চিকেন স্নেক দখলেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এগুলো করে শুধুমাত্র ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে তিক্ত করা হয়েছে তা নয়, বরং এক ধরনের হুমকির মধ্যেও ফেলা হয়েছে। এখন সেই হুমকিগুলো প্রকাশ্যে রূপ নেবে, আর সেই রূপগুলো আসলে কী ধরনের হতে পারে। শিলিগুড়িতে গিয়ে অমিত শাহর মন্তব্যটা ছিল এরকম যে এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না। এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সমস্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এই এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত। ইউনূস সরকারের দায়িত্বশীলদের অনেকে কিংবা এনসিপি জামাতের অনেকেই অবশ্যই যথেষ্ট আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসেছে, কিন্তু গত বেশ কয়েকদিন ধরে আমরা এ ধরনের কোনো বক্তব্য পাইনি। তাহলে কোন বিষয়কে সামনে রেখে অমিত শাহ এই মন্তব্য করলেন? এদিকে আরেকটি ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগে গণভোটের ভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে রংপুর এলাকায় ইউনূস সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান সঙ্গে নিয়ে গেলেন কাকে? চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে, যেটি এই শিলিগুড়ির চিকেন স্নেক থেকে সামান্য দূরে অবস্থিত। এবং ওই সময় থেকেই ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মনে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছিল, এটিও এক ধরনের উস্কানি কিনা। হয়তো সেটিকেও ইঙ্গিত করতে পারেন, সেটিকে ইঙ্গিত করে অমিত শাহ এই ধরনের মন্তব্য করতে পারেন। আবার বিষয়টি কি এমন যে পশ্চিমবঙ্গের নির্বাচন, বিধানসভা নির্বাচন এপ্রিলের দিকে, এই ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে বিজেপি পশ্চিমবঙ্গের বিশেষ কোনো সুবিধা নিতে চাইছে? হতে পারে, সেটি অস্বাভাবিক নয়। তবে গত কিছুদিনের যে সিমটম, ভারতের যে প্রস্তুতি, সাজে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের কঠোর প্রস্তুতি, সেগুলো কিন্তু আমাদের ভিন্ন কিছু বার্তা দেয়। ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন, তারা অমিত শাহের বক্তব্যকে কেন্দ্র করে কি বলছে আমি
অংশ বিশেষ একটু শোনায় আপনাদের। সংবাদ প্রতিদিন বলছে অমিত শাহের এই কথা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল। বাংলাদেশকে বড় বার্তা দিলেন তিনি, এমনই মনে করছে রাজনৈতিক মহল। অন্তর্বর্তী সরকারে অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের আমলে হিংসার আবহ বাংলাদেশে জঙ্গি নাশকতামূলক কার্যকলাপ চলতে পারে ভারতের বিরুদ্ধে, সেই আশঙ্কার কথাও উঠে এসেছে সাম্প্রতিক অতীতে। ভারতের সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যতম অংশ চিকেন স্নেক, ওই অংশে জঙ্গি হামলার আশঙ্কাও উঠছে। চিকেন স্নেকে হামলা চালিয়ে ওই জায়গা দখলের আওয়াজও দিয়েছে বাংলাদেশ। এই চিকেন স্নেকের দিকে নজর রয়েছে চীনেরও। চিকেন স্নেক দখলের মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডের উত্তর পূর্ব অংশের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এই যে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আরও কারা কারা যেন এই ধরনের মানে অর্বাচীন বক্তব্য বলা যেতে পারে, এক ধরনের এই ধরনের বক্তব্য দিয়েছেন অর্বাচীনের মতন। সংবাদ প্রতিদিন বলছে যে এবার শিলিগুড়ি থেকে অমিত শাহ বড় বার্তা দিলেন। আমরা তো জানি যে শিলিগুড়ির অদূরে আমাদের তিস্তা প্রকল্প গড়ে ওঠার কথা রয়েছে, দীর্ঘদিন ধরে এই আলোচনা চলছে। চীন এই প্রকল্পে তারা বড় ধরনের অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত। চীনেরও স্বার্থ রয়েছে শিলিগুড়ি বা কিংবা চিকেন স্নেক বা ভারতের উপর তারা নজরদারি রাখতে পারবে, যেহেতু ওইখানে তাদের এক ধরনের আধিপত্য থাকবে। তাদের অর্থায়নে তিস্তা প্রকল্প যদি গড়ে ওঠে, যদিও গত 1.5 বছরে এই সরকারের সময়ে মাঝে মাঝে আলোচনাগুলো সামনে এসেছে, ফাইনালি কিছু করা হয়নি। তো যেটি বলছিলাম যে গত কয়েকদিন আগে সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে যখন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙল কবলিত এলাকা পরিদর্শনে গেলেন এবং ভোটের প্রচারণা পরিদর্শনে সৈয়দা রেজওয়ানা হাসান গেলেন, সেই একই সাথে যাওয়া হয়েছিল। তো এই যে কাউনিয়া উপজেলার এর ঠিক পূর্ব দিকের সীমান্তে শিলিগুড়ি করিডোর, ভারতের গোয়েন্দারা নাকি বলছে তাদের মতে উদ্বেগের মূল কারণ হচ্ছে এই অঞ্চলের সমস্যা দেখা দিলে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 5 কোটি মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। চিকেন স্নেক এলাকাটি নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের কাছে। যাই হোক, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভারতের বিভিন্ন ধরনের প্রস্তুতি। লালমনিরহাটে আমাদের একটি পুরানো বিমান ঘাঁটি ছিল, যেটি চিকেন স্নেক এলাকা থেকে সামান্য দূরে, সেটি চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানেও চীন যে প্রযুক্তিগত সহায়তা দেবে এটি ভারতের উদ্বেগের কারণ। এই সব জায়গা থেকে এর পরপরই শিলিগুড়ি করিডোর ঘিরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। দিনাজপুরের ভারতের দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ী এবং বিহারের কিষানগঞ্জে সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, 3টি সামরিক ঘাঁটি। এগুলো পুরনো খবর আপনারা জানেন যে অপারেশন তিস্তা প্রহর নামে একটি বিশেষ অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী, যার মাধ্যমে এই করিডোরের নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি বর্তমানে পরিত্যক্ত অবস্থা আছে এয়ারস্ট্রিপ বা ভারতের যে বিমান ঘাঁটিগুলো সেগুলো চালু করতে তৎপরতা শুরু হয়েছে। আধুনিক অস্ত্র সেনাবাহিনী ঘাঁটিতে আনা হয়েছে। আত্মরক্ষার জন্য ঢাল হিসেবে S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে বা প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস 2 ইয়ার মিসাইলও প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশের সীমান্তে। ইউনূস সরকার আসার পর থেকে মৌলবাদী শক্তির একটি উত্থান, সাম্প্রদায়িক একটি গোষ্ঠীর চরম আস্ফালন, ভারতকে উদ্দেশ্য করে নানান ধরনের বক্তব্য সেই মহল থেকে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, নির্বাচন বানচালের কথা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি। ভারত নিশ্চয়ই চুপচাপ বসে নেই যে ওয়াশিংটন পোস্টের যেই রিপোর্টটি সর্বশেষ সেটি নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। যাই হোক, সেটি আলোচনা না এলেও কম বেশি তো শোনা যাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসতে পারে, যে কোনোভাবে ক্ষমতায় আনা হতে পারে। সাথে যে ইসলামী শক্তিগুলো রয়েছে, ভারতকে একেবারে মাঠ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্রকে, নাকি তাদেরও কোনো তৎপরতা রয়েছে। আমি বলছি না ভারত কোনো সামরিক হামলা করতে পারে, তবে
যথেষ্ট পরিকল্পনা ভারতের রয়েছে, তারও নানান ধরনের ইঙ্গিত আমাদের সামনে রয়েছে। ভালো থাকুন সবাই। তারেক জিয়াকে একটা কঠিন শিক্ষা দিবে এনসিপি। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ ওরা কি জিনিস বিএনপি অলরেডি টের পাচ্ছে। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমেই বিএনপি টের পাচ্ছে, সামনে টের পাবে। এই এনসিপির ছেলেরা কি জিনিস এটা ভালোভাবে জানে হাসিনা। হা, কি সুন্দর সাজানো সংসার, সব এলোমেলো। দুপুরে ভাতটাও খেয়ে যেতে পারেনি, পালাতে হয়েছে, গোষ্ঠী শুদ্ধ পালাতে হয়েছে। আর জীবনে বাংলাদেশে আসতে পারবে না। কবরটাও বাংলাদেশের মাটিতে হয় কিনা সন্দেহ আছে। হাসনাতরা কি জিনিস, তারপরও কত চেষ্টা করেছিল যে আবার ফিরে আসব, রিফাইন্ড আওয়ামী লীগ, নির্বাচনে অংশগ্রহণ করব। না, এই হাসনাতদের কারণে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছেন, নিষিদ্ধ করতে বাধ্য করেছে মূলত হাসনাত আব্দুল্লাহ এবং শহীদ শরীফ ওসমান হাদি। তাদের দৃঢ়তার কারণে এটা হয়েছে। কত ফরম্যাটে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করা হয়েছিল, সবকিছু ঠেকিয়েছে হাসনাতরা। তা আওয়ামী লীগ জানে যে ওরা কি। কোনদিন হাসনাতরা জীবিত থাকতে কোনদিন আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না, টোটালি ইম্পসিবল। দর্শক, এখন হাসিনা বাহিনী এমনকি ওয়াকার থেকে শুরু করে সবাই জানে যে হাসনাতরা কি। এই এনসিপির ছেলেদের সবাই ভয় পায়, কারণ ওরা যাকে ধরে তাকে শেষ করে ফেলে। তাতে মব করা লাগুক আর যা করা লাগুক, আর আন্দোলন করা লাগুক, আর সরকারকে চাপ প্রয়োগ করা লাগুক। এখানে দর্শক, তারেক জিয়া এবার বুঝবেন, বুঝছেন। তারেক জিয়া এনসিপির একটা ধোলাই খাওয়ার অপেক্ষায় আছেন। তারেক জিয়াকে এনসিপি সোজা করে ফেলবে। দেখেন, তারেক জিয়াকে সোজা করা যে কোনো ব্যাপার না, এটা তো সাদিক কায়েমই দেখিয়ে দিয়েছে। সাদিক কায়েম যে বলেছে যে হাসিনাকে যেরকম লাথি দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছি, আপনাকে কিন্তু ওইভাবে ডিল করবো, ভালো হয়ে যান। 24 ঘন্টার মধ্যে তারেক রহমান ভালো হয়ে গেছে। ভালো বলতে হাবুটের পক্ষে বলছে, ওই সাদিক কায়েমের থ্রেটে বলছে। যদি সোজা হিসাব দেখেন, তারেক রহমান হাবুটের পক্ষে এতদিন কেন বললেন না, এত লেটে কেন বললেন? কারণ সাদিক কায়েমদের থ্রেটে। সাদিক কায়েম, বাবা ছোট ভাই, তুমি আগে থ্রেটটা দিলে না কেন? তাহলে একটু আগে বলতো। হোয়াটএভার। তো এখানে দর্শক, এবার তারেক রহমান একটা নতুন প্রজেক্ট, ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা হবে। এটা এখন তারেকের পক্ষ থেকে সরাসরি ঘোষণা দেওয়া হয়েছে। যশোরের এক এমপি ক্যান্ডিডেট স্পষ্ট বলেছে, আওয়ামী লীগের লোকজনকে প্রতিশ্রুতি দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে তারেক জিয়া আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবেন। কারণ এই প্রশ্নটা, যেহেতু আওয়ামী লীগ থাকা না থাকা এনসিপির বাঁচা মরার প্রশ্ন, আওয়ামী লীগ আসলে এনসিপিকে মেরে ফেলবে। এবং এনসিপির ছেলেরা আওয়ামী লীগকে যা করেছে, যেভাবে বাংলাদেশ থেকে একদম ভারতে পাঠিয়ে দিয়েছে, নিষিদ্ধ করেছে, ফাঁসির মুখোমুখি করছে, এতে আওয়ামী লীগের কোনো এক্সিস্টেন্স বাংলাদেশে থাকলে জুলাই শহীদদের, জুলাই বিপ্লবীদের কেউ বেঁচে থাকতে পারবে না। যার ফলে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না। এটা হচ্ছে এনসিপির অফিসিয়াল স্ট্যান্স। আর সে আওয়ামী লীগকে তারেক রাজনীতি করার সুযোগ দেবেন ক্ষমতা আসলেই। এই চিন্তা করার কারণেই তারেক কঠিন শিক্ষা পাবেন। সাপোজ বাই চান্স যদি তারেক যে প্রধানমন্ত্রী হন, তারপরে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনেন, সাথে সাথে এনসিপি তারেক কেমন শিক্ষা দিবে, লন্ডন পালিয়ে যেতে হবে। বিপদ আছে কপালে, কিচ্ছু করতে পারবে না। বুঝবে এই তরুণদের। কি মনে করেন? সাপোজ, এটা কিন্তু হবে না, কিন্তু আমি বলছি, সাপোজ বিএনপি যদি ক্ষমতায় আসে, কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয় ছাত্রদল দখল করবে? পিঠের চামড়া থাকবে না। 1 সেকেন্ডের জন্য ক্ষমতায় যারা আসুক, ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলছে ওইভাবেই চলবে। 1 সেকেন্ডের জন্য কেউ মাঠ ছাড়বে না। বাংলাদেশ চলবে 24 ভিত্তিক মূল্যবোধের ভিত্তিতে। যে যার রাজনীতি করবে, ক্ষমতায় জনগণ যাকে আনবে সে থাকবে, সে দেশ চালাবে। কিন্তু সমাজে, রাষ্ট্রে, বিশ্ববিদ্যালয়ে
রাজনীতিতে যে যেখানে আছে সে সেখানে থাকবে, একটু নড়চড় হবে না, কিচ্ছু করতে পারবে না কেউ। কেউ কিছু করতে আসতে ওর পিঠের চামড়া থাকবে না। কিসের ক্ষমতাসীন? 24 পরবর্তী বাংলাদেশে, জুলাই সনদের বাংলাদেশে ক্ষমতাসীন আর বিরোধী দল বলতে আলাদা কোনো পার্থক্য থাকবে না, সবাই মিলে বাংলাদেশ। কিন্তু যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের পিঠের চামড়া থাকবে না। তো তারেক জিয়া ছাত্র জনতাকে তো কিছুই করতে পারবে না। শিবির সর্বশ্রেষ্ঠ সংগঠন, এভাবেই থাকবে। ছাত্রদল কোথাও শিবিরকে পরাজিত করতে পারবে না। বিএনপি ক্ষমতা আসলে কাল্পনিক কথা বলছি, এবং বরং এই তারেক রহমান যদি আওয়ামী লীগকে সত্যি পুনর্বাসন করার উদ্যোগ নেন বা ঘোষণা দেন, এনসিপি মুহূর্তেই জেগে উঠবে এবং তারেকের সম্ভাব্য ক্ষমতার মসনদ এলোমেলো হয়ে যাবে। অতএব ক্ষমতায় তো আসতে পারবেন না, আসার আগেই, আসার পর কিভাবে মাইর খাবেন সেই রাস্তা রেডি করছেন না, এটা করেন না। বরং আওয়ামী লীগকে ফেরত দেওয়া হবে না। জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগ একদম নিষিদ্ধ হয়ে যাবে, জুলাই সনদে হা ভোট পাসের মাধ্যমে। এই চিন্তা, এই জবাব, এই হিসাব নিকাশ মাথায় রেখে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে ঘোষণা দিয়েছেন এই জায়গা থেকে দুঃখ প্রকাশ করে আসতে পারেন, কিছুটা হলেও ভোট বেশি পাবেন, নইলে বিপদে পড়বেন। তা এনসিপি তারেক রহমানকে ধরতে পারে শুধু আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগের মাধ্যমে। এনসিপি আমি মনে করি যদি সরকারি দলে যায় তাহলে তারা যতটা শক্তিশালী তার চাইতে বিরোধী দলে থাকলে বেশি শক্তিশালী হবে। কারণ এনসিপির রেলেভেন্স হচ্ছে আন্দোলন করার মধ্য দিয়ে, শাহবাগ অবরোধ করার মধ্য দিয়ে, জ্বালাও পোড়াওয়ের মধ্য দিয়ে। অতএব এনসিপি যা খেলার ওটা বেসিক্যালি তারা বিরোধী দল হিসেবেই খেলতে পারে। সরকারি দল হিসেবে রাষ্ট্র পরিচালনার ক্যাপাসিটি তাদের কম, যদিও 2 জন মন্ত্রী আছে, তারা কিছুটা ভালো করবে, কিন্তু তারা মন্ত্রণালয় চালানোর চাইতে আন্দোলন ভালো করতে পারে। অতএব তারেক রহমান আপনার কপালে বিপদ আছে, উল্টোপাল্টা কিছু করলে যদি জিততে পারেন, আর জিততে না পারলে নিরিবিলি থাকেন, সমস্যা নেই। আসিফ মাহমুদ এটা একটু স্মরণ করিয়ে দিয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করেন তাহলে বিএনপি আবারও বড় ধরনের বিপদে পড়বে। বিএনপি তারেক যে এদেরকে বিপদটা কে সৃষ্টি করবে? এনসিপি সৃষ্টি করবে, এনসিপি ধরবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাও, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাও, আসো, খেলা হবে। অতএব তারেক রহমান এবং বিএনপির জন্য এটা একটা অশনি সংকেত যে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এবং এনসিপি তাদেরকে ধোলাই দিবে, শিক্ষা দিবে। এনসিপির যে শিক্ষা, এটা ধারণ করার সক্ষমতা আপনারা রাখেন না, এটা হাসিনা জানে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। পরবর্তী আপডেট নিউজটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে রাখতে পারেন। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।